নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। মাত্র 24 ঘন্টা, আর তাতেই নাটকীয় পথ পরিবর্তন। কি হয়েছে সবাই জানেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দর থেকে একটি ঘোষণা করেছিলেন যে সর্বভারতীয় যে প্রতিনিধি দল, তাতে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম ঠিক করেছিল পার্লামেন্টারি কমিটি। কিন্তু কোনো আলোচনা না করেই, অর্থাৎ দলের সঙ্গে কোনো আলোচনা না করেই সেই নাম প্রস্তাব হয়েছিল। তাতে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইউসুফ পাঠানের নাম সেই তালিকা থেকে বাদ দিতে হবে। কিন্তু আজ 24 ঘন্টার মধ্যেই সেই সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত হলো। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। ইতিমধ্যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিং, এবং সেখানেও বেশ কিছু প্রশ্ন তিনি তুলে ধরেছিলেন এই বৈঠকে, যেখানে বিদেশ সচিব বিক্রম মিশ্রিকেও তিনি প্রশ্ন করেছিলেন। সেই বিষয়ে আমরা পরে আসবো। কিন্তু এই যে পরিবর্তন, যে প্রথমে তালিকা থেকে ইউসুফের নাম পাঠানো, নাম বাদ দেওয়া, পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই নামে অন্তর্ভুক্ত করানো, এবং যে প্রতিনিধি দলে থাকবেন জেডিইউয়ের সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন দল, যারা যাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, তাহলে কেন ইউসুফে আপত্তি, আর কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ মুহূর্তে ঢোকানো হলো? তাহলে এর মধ্যে কি কোনো রাজনৈতিক বিষয় সামনে চলে আসছে? যদিও কংগ্রেসের তরফ থেকে আমরা জানি যে কংগ্রেসের তরফ থেকেই তাদের মুখপাত্ররা অনেক বক্তব্য রেখেছে যে শশী থারুরকে নেওয়ার সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল। কারণ কংগ্রেস থেকে বলা হচ্ছে যে 4 জনের নাম তারা তালিকা পাঠিয়েছিল, তার মধ্যে একজনকে বাছা হয়েছে, আর বাকি যে 7টা কমিটি হয়েছিল সেই 7টা কমিটির মধ্যে বাকি 4টে নাম, বাকি 3টে নাম তারা, অর্থাৎ মোদী সরকার নিজের মতন ঠিক করেছে। তা নিয়েও বিতর্ক আছে। উদ্ধব ঠাকরের শিবসেনা, তাদের তরফ থেকেও প্রশ্ন ছিল, কিন্তু কেউ তালিকা থেকে নাম বাদ দেননি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল করে দেখিয়েছিলেন। আমরা জানি 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলার পর ভারত যে প্রত্যাঘাত করেছিল এবং পাকিস্তানের এই সন্ত্রাসকে গোটা বিশ্বের সামনে দরবারে বলার জন্য এবং এই অপারেশন সিন্দুর সাফল্য বলার জন্য যে সংসদীয় দল তৈরি করা হয়েছিল, যারা বিশ্বের 50টি দেশে যাবেন এবং সেখানে পাকিস্তানের এই সন্ত্রাসবাদের কার্যকলাপ নিয়ে বক্তব্য রাখবেন, সেখানে 7টি দল গঠন করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন দলের বিজেপি, অবিজেপি বিভিন্ন সাংসদদের নিয়ে সেই কমিটি গঠন হয়েছিল। কিন্তু আজকের বিষয় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়েই আমাদের এই আলোচনা। কেন এই পট পরিবর্তন হলো এবং 24 ঘন্টার মধ্যে আমরা আলোচনা শুরু করব। তার আগে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন তাদের অতিথিদের। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। কোহিনুর স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র সৌমজিৎ ঘোষ। সৌমজিৎ, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন অনলাইনে কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল। খুব স্বাভাবিকভাবেই যে বিষয়টা হচ্ছে যে যখন জাতীয় ঐক্য বা জাতীয়তাবাদী কোনো বিষয় নিয়ে যখন দেশের পার্লামেন্টে বা সর্বদলীয় বৈঠক হয়, সেখানে সব দলই কেন্দ্রীয় সরকারের পাশে থাকে, এবং আমরা দেখেছি অপারেশন সিন্দুরের সময় বা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সময় সবাই পাশে ছিলেন। কিন্তু হঠাৎ করে কেন এই প্রতিনিধি দল পাঠানো নিয়ে একটা রাজনীতি তৈরি হলো, সেই বিষয়টাই আমাদের কাছে জানার বিষয়। আমি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন আর নতুন করে বলছি না, কিন্তু আজকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। তাহলে এই কাজটা তো প্রথমেই হতে পারত, কেন প্রথমে হলো না তা নিয়েও বিতর্ক রয়েছে। আর কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে না বলা হচ্ছে, অথচ তৃণমূলের ক্ষেত্রে হ্যাঁ বলা হচ্ছে। এটাও একটা বড় প্রশ্ন। তাহলে কোথাও কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে? এটাও একটা আমাদের আলোচনার বিষয় তুলে। আমি প্রথম প্রশ্ন রাখবো কোহিনুরের কাছে, মাফ করবেন। কোহিনুর, অবভিয়াসলি দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমাদের সেনাপতি বলা হয়, তিনি সংসদীয় কমিটি, স্ট্যান্ডিং কমিটিতে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদে বা সদস্য হিসাবে রয়েছেন। তিনিও অপারেশন সিন্দুর নিয়ে টুইট করেছেন, বক্তব্য রেখেছেন। কিন্তু গতকালের দলের যে স্ট্র্যাটেজি, যে দলের সঙ্গে আলোচনা করে কোনো নাম না দেওয়ায় ইউসুফ পাঠানকে সরিয়ে দেওয়া হলো, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হলো, এইটা কেন? এটা তো দলের কোথাও না মনে হয় স্ট্র্যাটেজিতে কোথাও একটুখানি ফাঁক ফোকর রয়েছে, যা বাকি দলগুলো, অর্থাৎ তোমাদের ইন্ডিয়া জোটের বাকি দলগুলোও কিন্তু
নিজেদের মধ্যে প্রশ্ন তুলছে। বিজেপি তো তুলছেই, কিন্তু বাকি দলগুলোর মধ্যেও কিন্তু প্রশ্ন থাকছে। বাকি দলগুলো কিভাবে প্রশ্ন করছে বা কি প্রশ্ন তুলছে এটা আমি জানি না, বা আমার জানার কথাও নয়, আমি ইন্টারেস্টেডও নই। আমাদের পার্টির একদম ক্লিয়ার স্ট্যান্ড ছিল যে আমাদের পার্টিকে কে রিপ্রেজেন্ট করবে সেটা তো ঠিক করবে আমাদের পার্টি। আমার পার্টির চেয়ারপারসন ঠিক করবে, আমার পার্টির লিডারশিপ ঠিক করবে, আমার পার্টির পলিসি মেকিং বডি ঠিক করবে যে আমার পার্টি এই সর্বদলীয় প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের যে ডেলিগেশনে আমার পার্টিকে রিপ্রেজেন্ট করবে কে, সেটা তো আমার পার্টি ঠিক করবে। সেইখানে দাঁড়িয়ে এরকম একটা সিরিয়াস জায়গায় আমরা এক্সপিরিয়েন্সড এমপি, যে এক্সপিরিয়েন্সড এমপি, যে পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, এবং এটা নিশ্চিত যে পার্টির হায়ারার্কিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থান ইউসুফ পাঠানের চেয়ে অনেক অনেক উপরে। এটা এটা স্বাভাবিক যে একজন দলের সাংসদ, একাধিকবারের সাংসদ, একজন প্রথমবার সাংসদ, একজন রাজনীতি করা মানুষ, আর একজন রাজনীতিতে অন্য মমতা বন্দ্যোপাধ্যায় অন্য জগৎ থেকেও প্রচুর প্রার্থী দেন, সেটা বিজেপিও দেয়, কংগ্রেসও দেয়, তাতে কোনো অসুবিধা নেই। সেরকম একজন আর একজন ফুল টাইম পলিটিশিয়ান এসছেন এবং একজন যিনি পার্টির হায়ার পজিশন হেল্ড করছেন, এরকম একটা সিরিয়াস জায়গায় আমাদের পার্টি সেটা বিবেচনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টির চেয়ারপারসন, অনারেবল চেয়ারপারসন, তিনি ডিসাইড করেছেন এবং এটাই তো জেস্চার হওয়া উচিত ছিল। কিন্তু আমার পার্টির সে সাহস দেখিয়েছে, অন্য পার্টি আমি জানি না সে সাহস দেখাতে পারেনি কিনা, আমার পার্টি সাহস দেখিয়ে বলেছে যে আইদার ইট উইল বি চোজেন বাই আস, ইলেক্টেড বাই আস, অর নোবডি উইল রিপ্রেজেন্ট। কেউ যাবে না, নয়তো আমাদের দল থেকে কে যাবে সেটা আমাদের দলই ঠিক করবে। আমার মনে হয় এখন গোসা না করে আগামী দিন অন্যান্য রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শেখা উচিত যে হাউ টু ডু পলিটিক্স অ্যান্ড হাউ টু ডিল উইথ বিজেপি। তো এখানে কোনো রাজনীতি নেই মনে করছো? আর আরেকটা হচ্ছে ইউসুফ পাঠান তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ক্রিকেটার, বিশ্বের দরবারে তাকে অনেক লোক চেনে। তো আরেকটা দিস ইজ নট আ ক্রিকেট, দিস ইজ অল অ্যাবাউট পলিটিক্স, এবং এখানে ইন্ডিয়া সম্পর্কে বলতে হবে, বিজেপির দেশের জাতীয় স্বার্থ নিয়ে বলতে হবে। খুব ক্লিয়ার বলতে চাই, ধরো আমার এখানে বিজেপি বললো যে আমাকে হেমা মালিনীকে পাঠাবে, সিনেমা নিয়ে কথা না, আউট অ্যান্ড আউট। এবং আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে প্রশ্নগুলো তুলেছেন, এই প্রশ্নগুলো তোলার ফলে বিজেপি কিছুটা শঙ্কিত হয়েছে যে সত্যি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন, যে চারজন জঙ্গিকে আইডেন্টিফাইড হয়েছে, সেই চারজন জঙ্গি এলিমিনেটেড হয়েছে, অ্যারেস্টেড হয়েছে। নো, যে চারজন জঙ্গির ঢুকে এসে মেরেছে তারা কোন পথ দিয়ে ঢুকেছে, খুব লজিক্যাল কোশ্চেন, কিন্তু সেই উত্তর আমার মনে হয় না বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি দিতে পারবেন। তিনি বলেছেন যে অবশ্যই এটা স্বরাষ্ট্র মন্ত্রক জানাবেন, কিন্তু সঠিক উত্তর হয়তো দেয়নি। কিন্তু সেই স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে সব যে উত্তর দিতে হবে সেটাও কিন্তু মানে মানে কোনো বিষয় নয় যে উত্তর সেখানে দিতে হবে। আমি আসবো না, উত্তর বিজেপি, দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজ অবধি একটা প্রেস কনফারেন্সে উত্তর দেননি, তো যে উত্তর আশা করছি যে ভারতবর্ষের মানুষ, এমনটা বোধহয়। দেখো, জাতীয় স্বার্থে অনেক সময় অনেক বিষয় কিন্তু দলে কেন্দ্রের সরকারের পাশে থাকতে, আমি মনে বলছি যে তৃণমূল নেই, তৃণমূল দলে তৃণমূল পাশে আছে, কিন্তু আজকের এই বিষয়টা একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি জিজ্ঞেস করব না, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে, একজন পার্লামেন্টারি পার্টির মেম্বার হয়ে আমি জিজ্ঞেস করব না, জনপ্রতিনিধি হয়ে জিজ্ঞেস করব না যে ঘটনাটা যে ঘটেছিল তার কি রেজাল্ট আমরা দেখতে পেয়েছি, আমরা তো জানতে চাই। কোহিনুর আসবো, আমি সঞ্জিতের কাছে যাব উত্তর নেওয়ার আগে, তার আগে আমি বাইরে থেকে কেতনের কাছে জানতে চাই। কেতন, শশী থারুরকে নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছিল, কংগ্রেসের তরফ থেকে আপত্তি জানানোও হয়েছিল। জয়রাম রমেশ বারবার বলছেন যে আমরা চারজনের নাম দিয়েছিলাম, সেখানে একটি নাম সিলেক্ট করেছেন, বাকি যে প্রতিনিধি দল তৈরি হয়েছে 7টের মধ্যে বাকি 3টি তারা নিজেরা চয়েস করেছেন। আর হঠাৎ করে এই কংগ্রেসের ক্ষেত্রে না বলছে মোদী সরকার, আর তৃণমূলের ক্ষেত্রে হ্যাঁ বলে দিচ্ছে, অর্থাৎ তাদের প্রস্তাব পাঠানোর নাম গ্রহণ করে নেওয়া হচ্ছে। এই যে বৈরতা, কোথাও মনে হচ্ছে না যে একটা অন্যরকম রাজনীতি হচ্ছে? দেখুন, প্রথমে তো যে ব্যাপারটা হচ্ছে, এটা একটা বিরাট বড় একটা সিরিয়াস ইস্যু। আমাদের দেশের সাধারণ নাগরিক যারা পর্যটন যারা বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে পেহেলগামে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার মধ্যে একটা প্রচেষ্টা যে দেশটাকে কিভাবে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া যায়, দেশে যাতে সব জায়গায় দাঙ্গা হয়ে যায়, এরকম এর পিছনে একটা মোটিভও ছিল। তো তার বিরুদ্ধে দেশ যখন
একসাথে এক কাঠা হয়, তখন আমরা দেখলাম যে কয়েক সপ্তাহের মধ্যে কিছু বোঝা গেল না যে কে কোন পার্টির নেতা, মানে পক্ষ বিপক্ষ সব মিলে এক পক্ষ, সেটা ছিল ভারত একটা পক্ষ হয়েছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমাদের পড়শি দেশ থেকে যারা সন্ত্রাসবাদী ঢুকিয়ে আমাদের দেশের উপর যে এত বড় একটা আঘাত করলো তার বিরুদ্ধে কিন্তু, এবং কংগ্রেস পার্টি একটা মেইন অপোজিশন পার্টিও, আমাদের লিডার অফ অপোজিশন শ্রী রাহুল গান্ধীও একদম দত্তহীন ভাষায় বলেছেন যে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সরকার যা পদক্ষেপ নেবে, এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী যা পদক্ষেপ নেবে, আমরা কংগ্রেস পার্টি, আমরা দেশের মানুষ সবাই একসাথে সরকারের পাশে। এখন এই বিতর্ক কেন? সর্বভারতীয় প্রতিনিধি দল অবশ্যই 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 বলছি। এবার সেখানে সর্বদলীয় বৈঠকও হয়েছে, যদিও প্রধানমন্ত্রী মনে করেছেন যে হয়তো এই ইস্যুটা এতটা সিরিয়াস নয় যে তিনি এত বড় একজন মহারাজ হয়ে এই তুচ্ছ একটা বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করবেন, তাই তিনি করেননি। এবার তারপরে যখন আমাদের সেনাবাহিনীরা সেখানে রিটালিয়েশন করলো, অনেক ঘটনাই হলো, তারপর হঠাৎ করে দেখলাম যে ট্রাম্পের কথায় নাকি আমাদের মোদিজি তারপরে কেতন, আমাদের কেতন সময় খুব কম, টু দি পয়েন্ট বলতে হবে। কেতন আমাদের সময় খুব কম, টু দি পয়েন্ট কোশ্চেন, টু দি পয়েন্ট উত্তর বলতে হবে। আজকের দিনে এবার আজকের দিনে যখন এই ডেলিগেশন পাঠিয়ে বিশ্বকে পাকিস্তানের বিরুদ্ধে যে পাকিস্তান যে আমাদের বিরুদ্ধে যে চক্রান্তগুলো করছে, যে সন্ত্রাসবাদীদের পাঠাচ্ছে, সেটা যখন আমরা বিশ্বকে জানাবো, তখন এটা একটা বড় বিষয়। সেখানে এই ধরনের সংকীর্ণ রাজনীতি না করলেই ভালো হতো, কারণ এটা পার্লামেন্টের একটা প্রসিডিংস আছে, কিছুটা নিয়মের মধ্যে আছে আর কিছু ট্রেডিশন আছে। আমরা মনে আছে আমাদের যে 51 যখন নরসিংহ রায় যখন প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধীর সময় অটল বিহারী বাজপেয়ীকে পাঠানো হয়েছিল প্রতিনিধি দলে। না, এনার নরসিংহ রাও যখন ছিলেন তখনও উনি গেছিলেন, এতে রাষ্ট্রপুঞ্জে যখন গেছিলেন, ইউনাইটেড নেশনস তখন গেছিলেন। এছাড়াও হচ্ছে যে যখনই যে কোনো যেরকম জেপিসির গঠন হলো বা কোন একটা কমিটি হলো, যেখানে আমাদের এই যে কি বলে জেপিসি বা অন্য যে কোনো পার্লামেন্টারি কমিটি যখন দলের হয়, সেই দলের যে পার্লামেন্টারি পার্টির যে চেয়ারপারসন, এখানে আপত্তিটা কোথায়? আমি এটা বুঝতে পারছি না, আপত্তিটা কোথায়? মানে আজকে তৃণমূল সংকীর্ণতা প্রথম হচ্ছে এখানে সরকারের একটা সংকীর্ণতা, তার মধ্যে একটা প্রোটোকলকে ভেঙে দিয়ে নিজের ইচ্ছা করে নিজেদের লোককে, মানে যা অনেক যে পার্টিতে যার পছন্দের লোক তাকে দিয়ে দিল, এখানে ইউসুফ পাঠানকে দিয়ে দিল। এবার তারপরে যেটা আমরা এখানে দেখলাম যে এখানকার তৃণমূল, আপনি যে বলছেন যে সবাই পারে না, তৃণমূল পারে, কারণ তৃণমূলের সেই অ্যাক্সেসটা রয়েছে বিজেপির মধ্যে। তারপরে দেখা গেল যে আগে তো একজন এমপি কে দেওয়া হয়েছিল, ইউসুফ পাঠানকে বিজেপি এমনি দিয়ে দিচ্ছিল। তারপর এখন তৃণমূলের মুখপাত্র বা যিনি প্রতিনিধি, তার মুখে শুনলাম তিনি ইউসুফ পাঠান নাকি যোগ্য নয়, ইউসুফ পাঠানের নাকি সেই হয়তো সে ক্ষমতা নেই বা সে যোগ্যতা নেই। আমাদের মানে আমাদের অভিষেক ব্যানার্জি নাকি আছে, তারা মনে করেছেন যে ইউসুফ পাঠান একজন অযোগ্য, তিনি পারবেন না বলে তার নাম ক্যান্সেল করে। না, মানে কোথাও হঠাৎ কেন অভিষেক এই প্রতিনিধি দলে, এটাই কি বড় প্রশ্ন? পার্টি হায়ারার্কিতে আমি জানি অধীর চৌধুরী ফার বেটার দেন রাহুল গান্ধী, সেটা আমি জানি। অভিজ্ঞতা, রাজনীতি করার অভিজ্ঞতায় তোমাদের দলে অধীর রঞ্জন চৌধুরী রাহুল গান্ধীর চেয়ে অনেক এগিয়ে বলে তোমরা বিশ্বাস করো, বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমার পার্টির জেনারেল সেক্রেটারি হায়ারার্কিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেটা ডিজিগনেশনে সে অনেকটা এগিয়ে, কোনো সমস্যা নেই। সিনিয়র হলে পার্টিতে হয়, তোমার পার্টিতে হয় না। তোমার পার্টিতে অধীর চৌধুরী 5 বার জিতেও কিছু পায় না, আর রাহুল গান্ধী এদিক ওদিক করে 2-3 বার হেরে গিয়ে হয়ে যায়। বলতে দাও শেষ করো কেতন। রাহুল গান্ধী তো আমাদের সবার নেতা, সে অধীর চৌধুরীর নেতা, রাহুল গান্ধী আমাদের সবার নেতা, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, খাড়গেজি, এদিকে কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে কান্নাকাটি কারা করছে, যারা নাকি এ রাজ্যে যখন কোনো কমিটি হয়, যখন আমাদের এ রাজ্যে যখন কমিটি হয় যেখানে বিরোধী থাকার কথা, সেখানে তৃণমূলের লোককে বা যারা বিজেপি থেকে জয়েন করে, মানে পিএসসি কথা বলছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটির কথা বলছে, আমরা আসবো এই প্রসঙ্গে। পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি বেশ আমরা একটা বিজ্ঞাপন বিরোধী নিতে হবে, বিজ্ঞাপন বিরোধী না, বুঝতে পেরেছি। কেন হঠাৎ করে আসবো, কেন হঠাৎ করে অভিষেক এই প্রতিনিধি দলে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কংগ্রেস হয়তো কথা বলছেন, বাকি বিরোধী দলগুলো হয়তো মুখে মুখে অনেক কথা তুলছেন, কিন্তু আক্ষরিক অর্থে এই চয়নের মধ্যে কি অন্য কোনো রাজনীতি আছে? অবশ্যই সেইটা নিয়ে আমরা আলোচনা করবো। তাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে এসে সঞ্জিতের উত্তর নেব, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সঞ্জিতের কাছে প্রশ্ন রাখবো। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার, অবভিয়াসলি, যে বিশ্ব মঞ্চে পাকিস্তানকে
কোণঠাসা করার জন্য এর আগেও আমরা দেখেছি বিভিন্ন কূটনৈতিক স্ট্রাইক আমরা দেখেছি, এবং পেহেলগাঁওর হত্যাকাণ্ডর পর, জঙ্গি হামলার পর ভারতের প্রত্যাঘাতও আমরা দেখেছি। এবং গোটা বিশ্ব মঞ্চে এবার যে ভারতের যে সংসদীয় প্রতিনিধি দল যাবে, সেটাও একটা খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু এই দল তৈরি করা নিয়ে কেন এত বিতর্ক? কেন নিজেরাই এই দল চুজ করেছে? বলা হচ্ছে সংসদীয় কমিটি এই দল ঠিক করেছে, পার্লামেন্টারি কমিটি ঠিক করেছে। যদিও এর মধ্যে তৃণমূল কংগ্রেস গতকাল প্রথমেই প্রতিবাদ করার পর আর দেখলাম রাতারাতি দলটা নামটা চেঞ্জ হয়ে গেল। কংগ্রেসের ক্ষেত্রে হলো না। কোথাও মনে হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে বলা যেতে পারে এখনও সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা এমন বলিষ্ঠ নাম, তার একটা স্টেটমেন্ট অনেক কিছুই পরিবর্তন করতে পারে। এটা অন্য কোনো দল হলে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে ঢুকিয়ে দেওয়া হলো, এটা কিন্তু বড় প্রশ্ন। বিজেপিকে কিন্তু সবাই টার্গেট করছে। না না না, এই জায়গাটা থেকে আমি একটুখানি বলছি, আপনি একটু শুনুন। সেটা হচ্ছে কি, দেখুন এই সিঁদুরের এই সাফল্য, হ্যাঁ, তো এই সাফল্য জন্য আজকে যে প্রতিনিধি দল, সর্বভারতীয় যে দল তৈরি হয়েছে, সেখানে প্রথমে ইউসুফ পাঠানের নাম রাখা হয়েছিল। তো ইউসুফ পাঠানের নামটা রাখা হয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে নামের কিছু আছে, এবং তিনি এটা হচ্ছে গিয়ে যেচে নেমন্ত্রণ নেওয়া, নেমন্ত্রণ করেনি অথচ তবু যেচে নেমন্ত্রণ নেওয়া। এই নেমন্ত্রণ নিতে গিয়ে আজকে যার নাম পাঠানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে তার পরিচিতি কি, আর যার নাম সিলেকশন করা হয়েছিল তিনি দেখুন মানে 4-6 মেরে বা বিশ্ব ক্রিকেটে তার একটা নাম করা মানুষ, তার কথা বিশ্বের দরবারে মানুষ শুনবে না? যে জাতীয় স্তরেও এখন অবধি সেই অর্থে পরিচিতি পায়নি, সেহেন ব্যক্তি বিদেশের মাটিতে গিয়ে সাফল্যের কথা বলবে, এই প্রতিনিধি দলে থাকবে, তার কথা শুনবে। তো এখানে পার্টি স্ট্যান্ড, তৃণমূল কংগ্রেসের তার পার্সোনাল ব্যাপার, তারা কাকে পাঠাচ্ছেন তার ব্যাপার। কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে, যেখান থেকে মানুষ যার কথা মানুষ শুনবে বা মানুষের পরিচিতি আছে, সেহেন ব্যক্তিকে সিলেকশন করা হয়েছিল। আজকে নরেন্দ্র দামোদর দাস মোদিজির এই সাফল্য, এই যে মানে কর্মকাণ্ডের পর যে জায়গাটা তৈরি হয়েছে ভারতবর্ষে, বিশ্বের দরবারে যে জায়গাটা আছে, এবং পাকিস্তানকে ছোট করতে গেলে পাকিস্তানের যেসব কূটনৈতিক জিনিসগুলো আছে বিশ্বের দরবারে, তাকে তার আসল রূপটাকে মানে তুলে ধরার কথা, সেইখানে এমন একজন ব্যক্তিকে পাঠানো হচ্ছে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে, তার সেই অর্থে তার সাফল্য বা পরিচিতি কিছু নেই। কারণ এখন যে জায়গাটা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে রাজনীতির খেলা। দিদিমণি মানে কোথাও কি মনে হচ্ছে যে দলের মধ্যে অভিষেক যে সেকেন্ড, এটাও কি কোথাও এটা দিয়ে প্রকাশ করার চেষ্টা হচ্ছে? একেবারে পরিষ্কার দেখুন, একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, আর একটা পোস্টকে এগিয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কাজ করছেন, এবং তাদের দলের ব্যাপার। তবে একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে গেল, বাকি যতই কর্মীরা যতই খাটুক যাই করুক না কেন, দিদির চোখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেই। দলটা এরপরে যদি হয় সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, আর এইটাকে ভোটের রাজনীতিতে একটা বড় জায়গা। মনে হয় না সঞ্জিত, কোথাও মনে হয় না এই যে বাইরে একটা সংবাদ মাধ্যমে একটা বিতর্ক চলে না, দূরত্ব বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, এই যে বিষয়টা সামনে চলে আসে, আক্ষরিক অর্থে যে এইগুলোর কোনো আক্ষরিক অর্থে এটার কোনো যে কোনো ভ্যালু নেই বা কোনো মূল্য নেই, এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। দেখুন এই যে এত চিৎকার চেঁচামেচি থাকবেই, কিন্তু আজকে যে পরিষ্কার যে একটা মানে ছবি যেটা চলে এলো, সেখানে এটা পরিষ্কার হয়ে গেল দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে মানে বোঝাপড়া আছে, এটা জলের মতন পরিষ্কার। আর এবং এটা রাজনীতির ক্ষেত্রে আগামী 26-এর নির্বাচনের জন্য এটা একটা বড় ট্রাম্প কার্ড আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী। আমার একটা প্রশ্ন আছে এখানে, আমি কোহিনুরকে করবো। কোহিনুর, আমার মনে হয় এই প্রশ্নটা কিন্তু গতকাল থেকেই ঘুরছে, যেহেতু বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান একজন সংখ্যালঘু, সে কারণে তাকে পাঠালে পরে হয়তো পশ্চিমবঙ্গে তোমাদের সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে অন্য কোনো একটা বার্তা যেতে পারে, সেই কারণেই নাকি ইউসুফ পাঠানকে আপাতত জায়গা থেকে বাদ দেওয়া হচ্ছে। এটা কি সত্যি? এক কথা বলি, তৃণমূল এখানে যাকেই পাঠাতে পারতো, সেটা তৃণমূলের ডিসক্রিপশন, তৃণমূল তার পার্টি থেকে কাকে রিপ্রেজেন্ট করতে বলবে। এবং বিজেপির মুখপাত্র সে কথাটা বললেন যে তৃণমূলের ঠিক তো, তৃণমূলের ইচ্ছা, তৃণমূলের ডিসক্রিপশন, তার কাছে পাঠাবো। আমি এখানে একাধিক, আমি যদি বলি যে বিজেপির এখানে প্রচুর এমপি আছে, তারা কোথায় কোথায়, যেমন আমি নিশিকান্ত দুবে যে আছে, ওই তাকে শুনেছিলাম হি ইজ ভেরি ফেমাস, সারা বিশ্ব ওকে চেনে ওই দুই বাজে ভুলভাল মন্তব্য করার জন্য।
তাছাড়া কি ফেমাস ও জানে না, মানে আমিও জানি না, আমার ধারণা বিজেপি মুখপাত্রও জানে না। এবং এখানে অনেক যাদের সদস্য আমি তো খুলে বসেছি নাম, তাদের কতজন বিশ্বে চেনে, কতজন বিজেপি মুখপাত্র ব্যক্তিগতভাবে বা দলগতভাবে চেনে, এটাও ডাউটফুল। এই নিয়ে তর্ক করে লাভ নেই। এটা হচ্ছে এটা খুব সিরিয়াস পলিটিক্যাল ইস্যু, এবং সেখানে আমার পার্টির হায়ারার্কিতে আমার পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারিকে দিয়েছে। ইট মিনস হোয়াট? ইট মিনস আমার পার্টি এটাকে মোস্ট সিরিয়াসলি দেখার চেষ্টা করছে, ইজ আ ফ্যাক্ট। এক। 2 নম্বর হচ্ছে যে কথাটা আপনারা বলছেন বারবার যে সংখ্যালঘু সংখ্যালঘু, এই পয়েন্টটাই, এই ন্যারেটিভটাই বিজেপি পশ্চিমবাংলায় আমদানি করেছে বলে আজকে এই আলোচনা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আমরা কোনোদিন এখানে এভাবে কোনোদিন বিচার করা হয়নি কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, তাই একে এখানে টিকিট দিতে হবে, এখানে দাঁড়াতে হবে, এখানে ওই করতে হবে। এটা কোনোদিন তৃণমূল কংগ্রেস এবং আমার ধারণা সিপিএমের ক্ষেত্রেও বা কংগ্রেসের শাসনেও খুব একটা বিচার বিবেচনা হয়নি। একবারই শুধু দেখা গেছিল সাচার কমিটির রিপোর্টে সিপিএমের ক্ষেত্রে। কিন্তু বিজেপি এই জায়গাটা থেকে আমদানি করেছে, এবং সত্যি বিজেপি এটা সাকসেসফুলি এই ন্যারেটিভটা পুট করেছে আপনাদের মধ্যে, যে আপনারা আজকে প্রশ্ন করছেন যে ইউসুফ পাঠান সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কেন পাঠানো হয়। আমি তো আপনাকে প্রশ্ন করছি, এই যে বিজেপি আজকে এত ইউসুফ পাঠানের কথা বলছে, বিজেপির ক্যান্ডিডেট ওখানে দাঁড়িয়ে পড়েছে ইউসুফ পাঠান কবে আসবে, বহরমপুরে আসবে কিনা জানি না, ইত্যাদি ইত্যাদি। আজ ইউসুফ পাঠান বহরমপুর ঘুরে বেড়াচ্ছে। বহরমপুরে 6 মাসে অন্তত না, যেহেতু সাংসদ ওখানে থাকতেই হয়। থাকছে। এই বিজেপি তো এটা প্রচার করেছিল যে নন পলিটিক্যাল লোককে, তুই বলছিস যোগ্য লোককে যোগ্যকে সেই প্রতিনিধি দলে পাঠানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লোকটা আছে। আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আপনি ডিসাইড করতে পারেন যে কে যোগ্য কে না যোগ্য, সেটা আপনার ডিসক্রিপশন। কিন্তু হোয়াট ম্যাটার্স হিয়ার, আমার পার্টিকে রিপ্রেজেন্ট করবে কে, সেটা আমার পার্টির ডিসক্রিপশন, সেটা অন্য কারোর ডিসক্রিপশন নয়। সঞ্জিত কি বলছিস? সঞ্জিত আপনার যে একটা প্রশ্ন, এই যে ধরুন মুখে এই যে দিদিমণি এত কথা বলেন যে সংখ্যালঘু সংখ্যালঘুর এই করছি সেই করছি, আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে ইউসুফ পাঠান সংখ্যালঘু যে জায়গায়, সেখানে মুখে যতই দরদ দেখাক, প্রকৃত কর্মক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম ভাবে কিছু করে না, কারণ তার যদি জায়গা হয়ে যায় সেখানে অনেক অসুবিধা। তাহলে বিজেপি একটা সংখ্যালঘু রিপ্রেজেন্টেটিভের নাম বলে দিতে চায়, পরবর্তী বাটনটা তার হাতে থাকবে, সেই জন্যই রাজনীতিটা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই জায়গাটা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু বিরোধী, যদি এটা আমি মেনে নিই, তাহলে বিজেপি একটা নাম বলে দেবে, একটা সাংসদ, মাইনরিটি সাংসদের নাম বলবে তাদের বিজেপির টিকিটে প্রার্থী বা বিজেপির টিকিটে জিতে এখন এমপি হয়ে। বিজেপির টিকিটে জিতুক আর না জিতুক, যেখানে একজনকার নাম প্রতিনিধিত্ব করা যায়, এতগুলো দল আছে, কেউ যখন পরিবর্তন করেনি, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কে ডিসাইড করবে? কে ডিসাইড করবে? আমার পার্টির রিপ্রেজেন্টেটিভ কি হবে, কে ডিসাইড করবে? ডিসাইড তো তাহলে কংগ্রেস রয়েছে, আদার্স যারা প্রতিনিধি তারা তো আমার পার্টি রিপ্রেজেন্টেটিভ ছোট করে কেদন, এই কথাটা তো মানতে হবে। কেদনকে বলতে দাও, ব্রেক দিতে হবে। কিচ্ছু না, এটা তো পরিষ্কার। ডিসাইড আপনারাও করতে হবে। তাহলে এতগুলো দলের মধ্যে কেউ আমার পার্টি হবে। বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। সঞ্জিত বেশ তৃণমূল কংগ্রেস ডিসাইড করে নিয়েছে যে ইউসুফ পাঠান যোগ্য নয়, আমাদের খোকা বাবু যোগ্য। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ভাই তোমাদের পাপ্পু আছে না, পাপ্পু গান্ধী, তোমাদের পাপ্পু গান্ধী যোগ্য তো, তোমাদের পাপ্পু গান্ধী যোগ্য তো। আরে গোটা দলটা বিজেপির কাছে বেচে দিয়ে এখন বিজেপির গুণগান গাইছো, বিজেপির চামচাগিরি করছো, নির্লজ্জের মতো লজ্জা লাগে না? তোমাদের স্ট্যান্ড নেই কোনো, এমনি ভেতর বলো যে আমাদের 3 জনকে দিতে পারিনি, আমরা 3 জনকে দিতে পারিনি, আর এখন উল্টো কথা বলছো। তোমাদেরও তো অবজেকশন ছিল যে না 3 জনের নাম নেয়নি, বলো অবজেকশন ছিল। আমি ছিল বেশ ওকে বলতে দাও কোন বলতে দাও, সময় নেই, কোন বলতে দাও চলো। কেদন উত্তর আমার পার্টির দম আছে, বেশ আমার পার্টি বলেছে কেদন তোমার উত্তর থাকলে বলো। আপনি একটু চুপ করান। আচ্ছা বলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল বলে দিল যে ইউসুফ পাঠান যোগ্য নয়, খোকা বাবু যোগ্য। ব্যাপারটা হচ্ছে যে দেখে অবাক লাগছে যে একদিকে বিজেপি আচ্ছা বেশ কোন বলতে দাও, একই কথা হয়ে যাচ্ছে। বেশ একই কথা হয়েছে, বলতে দাও। বাইরে আছে, ও বাইরে আছে। কোহিনুর আমার ব্রেক নিতে হবে। বেশ আচ্ছা বেশ আচ্ছা, খোকাবাবু বললে হবে না, তুমি নাম ধরে বলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পরিচিত সাংসদ, তার নাম নিয়ে বলো। বেশ
বেশ বেশ বেশ বেশ বেশ বেশ করুন করুন, ও বাইরে আছে বাইরে আছে ও বাইরে আছে, বেশ 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 চ্যানেলে কি করবে, কোন মানে আছে? বলতে দাও বলতে দাও করুন বলতে দাও, চলো। আরে ভাই আজব ঘটনা রে ভাই, যেটা যেটা অবাক লাগার কথা, যেটা বিজেপির মুখপাত্র দেখছি যে একজন সংখ্যালঘুর প্রতি কি হঠাৎ করে কত দরদ হয়ে গেল, যাদের নিজের কোনো এমপি নেই, তারা আজকে ইউসুফ পাঠানের সবকিছু বলে সংখ্যালঘু ক্ষেত্রটা দেখছে এক। আর উল্টো দিকটা যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস এইসব নিয়ম কানুন দেখাচ্ছে যে আমাদের তৃণমূল অধিকার, আরে অধিকার তো এখানেও যারা বিরোধী পার্টি, আমরা 16 সালের বিধানসভা যেটা হচ্ছে সেটাতেও দেখেছি, আবার 21 সালে যে বিধানসভা সেখানেও দেখেছি যে যারা কংগ্রেসের তো বাংলায় তো বেশ 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 বুঝলাম, আমার বিজ্ঞাপন বিরোধী নিতে হবে, সময় নেই সময় নেই, আমার টাইম চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে, ফিরছি 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 ছোট্ট বিজ্ঞাপন বিরোধী, ফিরছি সঙ্গে থাকুন, ফিরছি ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এর মধ্যেই আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই আপনারা সবাই জানেন, জ্যোতি মালহোত্রা, যাকে ইতিমধ্যেই হরিয়ানা পুলিশ গ্রেপ্তার করেছে ISI চরবৃত্তির জন্য, এবং এই ট্রাভেল ব্লগারকে নিয়ে ইতিমধ্যে একটা আলোচনার কেন্দ্রবিন্দু চলে এসছে। যত সময় যাচ্ছে একটা একটা করে পেঁয়াজের খোসার মতন সমস্ত তথ্য সামনে আসছে, এবং জ্যোতির সঙ্গে যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে তথ্য কিন্তু সে কথাই বলছে। কিন্তু কেন কিভাবে আজকে জ্যোতিকে ISI গুপ্তচর হিসাবে ব্যবহার করা হচ্ছে? শুধু জ্যোতি নয়, ইতিমধ্যেই 11 জন আরও গুপ্তচর বৃত্তির জন্য আরও 11 জনকে ধরা হয়েছে এবং তাদের তদন্ত চলছে। কিন্তু কেন এই জ্যোতি মালহোত্রার মতন একজন মহিলাকে বেছে নেওয়া হলো? এবং তার যোগাযোগ খুব স্বাভাবিকভাবেই, অত্যন্ত নেটওয়ার্ক খুব ভালো, তিনি একজন উপস্থাপক ভালো, তার নিজের ব্লগের জন্য তিনি কাজ করতেন, কিন্তু এত দ্রুত তিনি তাকে সাফল্যের এমন উচ্চতায় পৌঁছে গেলেন কিভাবে, যেখানে যে দেশে তিনি ঘুরে বেরিয়েছেন, কখনো পাকিস্তান, কখনো চীন, কখনো বাংলাদেশ, তারা ঘুরেছেন এবং যে যে জায়গাগুলো ঘুরেছেন ভারতবর্ষের মধ্যে, ইভেন 3 মাস আগে তিনি পেহেলগাঁওতেও গিয়েছিলেন ব্লগ করতে। ফলে প্রশ্ন তো দানা বাঁধছে। আজকে যখন ইনভেস্টিগেশন হচ্ছে, যে তথ্য বেরিয়ে আসছে যে তার মোবাইল বা তার ল্যাপটপ থেকে বেশ কিছু এমন চ্যাট পাওয়া গেছে সাংকেতিক ভাষা, যেখান থেকে পরিষ্কার যে তিনি ISI কোনো শীর্ষকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। আমি এই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব। স্বাগত শ্রীবাস্তব সাহেব। আমি আপনার কাছে জানতে চাইব, সব দেশেই এই ধরনের চর থাকে, যারা কাজ করেন বিভিন্ন দেশে, বিভিন্ন ভিন্ন সেখানকার স্থানীয় মানুষ থাকে, কেউ আবার অন্য দেশ থেকে যান, আমরা জানি। এবং ISI এর কর্মকাণ্ড নিয়েও ইতিমধ্যেই আমরা অনেকবার আলোচনা করেছি, ভারত পাকিস্তান যখন এই সংঘর্ষের মুহূর্তে চলছিল। কিন্তু আমাদের দেশের মধ্যে থেকেই আমাদের দেশের নাগরিক কিভাবে ISI এর এই খপ্পরে পড়ে গেল, এবং জ্যোতির মতন একজন সুন্দরী মহিলাকে ব্যবহার করা হলো, যার মাধ্যমে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের ছবি, তথ্য আমাদের পড়শি দেশে, শত্রু দেশের কাছে চলে যাচ্ছে। এটা কিন্তু খুব চিন্তার বিষয়, এবং এটার পিছনে অন্য কী রিজন থাকতে পারে, এবং এটাকে কিভাবে আরও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গোটা বিষয়টার উপর নজর রাখছেন, এবং কীভাবে থামানো যায়, যদি একটু ব্যাখ্যা করেন একজন বিশেষজ্ঞ হিসাবে। কথা বলবো, একটা প্রথমে কথা বলে দিই, একটা ওয়ারের যেটা নেচার আছে ওটা চেঞ্জ হচ্ছে, ওয়ারের নেচার চেঞ্জ হচ্ছে, যেহেতু ওয়ারের যেটা প্রকৃতিটা আছে ওটা চেঞ্জ হচ্ছে, ওর সঙ্গে ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা আছে ওটাও চেঞ্জ হচ্ছে। এটাই বলা হয় থার্ড ওয়েভ, ফিফথ জেনারেশন ওয়ারফেয়ার। থার্ড ওয়েভ কি? অ্যালভিন টফলার ছিলেন আমেরিকান একজন সায়েন্টিস্ট, সোশিওলজিস্ট। উনি বললেন যে প্রথম যুগটা ছিল, প্রথম ওয়েভটা ছিল অ্যাগ্যারিয়ান, যার কাছে বেশি মাটি ছিল, ওরাই সব থেকে দুনিয়ার সব থেকে তাকতওয়ার কান্ট্রি ছিল। তারপর হলো ইন্ডাস্ট্রিয়াল, এন্ড নাও এখন ইনফরমেশন এজ। তো এটা থার্ড ওয়েভ, আমরা ইনফরমেশন এজে আছি। আপনার কাছে যদি একটা ATM কার্ড থাকে, আপনি ইন্ডিয়ান সিটিজেন হতে পারেন, কিন্তু ওই কার্ডে যদি ভিসা আর অন্য যদি ফ্যাসিলিটি থাকে, আপনি দুনিয়া যে কোনো জায়গায় যান, ওই ATM কার্ড আপনার ওটা কাজ হচ্ছে, কোনো প্রবলেম নেই। ডিজিটাল ট্রান্সফার হচ্ছে, পয়সা ট্রান্সফার হচ্ছে, জিনিসগুলো ট্রানজেক্ট হচ্ছে, ইন্টারনেটে সব কাজ করা হচ্ছে, ডে অ্যান্ড নাইট কলিং সেন্টার আছে। ওই রকমই যুদ্ধে যেটা আগে ছিল, আমরা বারবার চিন্তা করতাম হোয়াট ইজ অন দ্য আদার সাইড অফ দ্য হিল। যখন স্যাটেলাইট এসছে, স্যাটেলাইট থেকে আমরা জানতে পারলাম কি হোয়াট আর দ্য ফিচার্স হুইচ আর অন দ্য আদার সাইড অফ দ্য হিল, ওটা আছে। এখন এই যে ডিজিটাল যুগে যেটা আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে এসছে, সোশ্যাল মিডিয়া যেখানে আসছে,
ওখানে 1-to-1 হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া আর টিভিতে তফাৎ কি আছে, একটা টিভি আমরা বাড়িতে বসে সবার সঙ্গে দেখতে পাচ্ছি। এখন ডিজিটাল মিডিয়াতে কি আছে, আপনার মোবাইলে শুধু আমি আছি আর যে কথা বলছে ও আছে, দুজন লোক আছে, কত পারফেক্ট জিনিস হয়ে গেছে। আর এই ব্লগার যেটা আপনি বলছেন, আর পার্টিকুলারলি ট্রাভেল ব্লগার, ওরা কিন্তু অনেক ইন্টেলিজেন্স এজেন্সি এখন ওদেরকে অনেকগুলো কাজ দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি বলুন তো, জিংজিয়াং প্রভিন্স অফ চায়না, ওখানে উইগুর মুসলিমদের উপরে এত প্রবলেম হচ্ছে, আমরা কি করে জানতে পারলাম? এই ট্রাভেল ব্লগার্স। আমরা ওখানে গিয়ে দেখলাম, ওরা যখন গিয়ে সব জিনিসটা দেখালেন, তাহলে আমাদেরকে ওখানে কোনো চর ভেজা দরকার ছিল না। ট্রাভেল ব্লগার আমাদেরকে বললো কি দেখুন উইগুরের উপরে কি কি প্রবলেম আছে, জিংজিয়াং প্রভিন্স অফ চায়না, উইগুররা মুসলিম আছে। সিমিলারলি বালুচিস্তানে কি হচ্ছে আমরা কি করে জানতে পারলাম? কিন্তু এটা বলুন, জ্যোতি মালহোত্রা, শ্রীবাস্তব সাহেব, জ্যোতি মালহোত্রা একবার নয় দুবার পাকিস্তানে গেছে এবং তিনি ব্লগ করেছেন, বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন জায়গা তিনি ঘুরেছেন, সেখানকার সঙ্গে তিনি গেছেন। আসল উদ্দেশ্য তো কোথাও না কোথাও তিনি তার তথ্যগুলো তাদের আইএসআইয়ের বড় বড় শীর্ষ নেতাদের কাছে তুলে দিয়েছেন। না হলে তো তার পাকিস্তান যাওয়ার এই যে সফরসূচি, এটা তো প্রশ্ন থাকছেই। তাহলে কিভাবে একজন আমাদের দেশে লাস্যময়ী একজন সুন্দরী মহিলা ব্লগ করেন, ট্রাভেল ব্লগ করেন, তাকে কিভাবে তারা খপ্পরে নিয়ে নিল, এটা আমার জানার ইচ্ছা খুব। ওকে, আমি আপনাকে আগে একটা থিওরি দিয়েছিলাম, কিন্তু আপনি যখন ফিমেল চরের কথা বলছেন, আমি নেতাজি সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজ থেকে শুরু করে আজকে জ্যোতি মালহোত্রা পর্যন্ত আমি খুব সংক্ষেপে বলবো আপনাকে। আমাদের ছিলেন নীলু আরিয়া, জানেন? নীলু আরিয়া বাগপত্রে জন্ম ছিল না, উনি কলকাতায় এসেছিলেন নিজের ভাইয়ের সঙ্গে পড়াশোনা করার জন্য। উনি ছিলেন আমার নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুগামী। উনি ছিলেন লক্ষ্মীবাই বাটাল ব্রিগেডের উনি একটা সদস্য। ওনার বিয়ে কার সঙ্গে হয়েছিল? ওনার বিয়ে হয়েছিল একটা সিআইডি অফিসার ছিলেন ব্রিটিশদের, ওর সঙ্গে হয়েছিল। ও জানতে পেরেছিল যে আমার ওয়াইফ নীরা আরিয়া যিনি আছেন, উনি নেতাজি সুভাষ বোসের সঙ্গে ওনার আছে, রিলেশন আছে, মানে উনি জানতে পারে ওনার অনুগামী আছে। হাজবেন্ড বললো ওয়াইফকে কি তুমি নেতাজিকে আমাকে দিয়ে দাও, আমার প্রমোশন হবে, আমি টাকা পাবো। উনি মানেননি। একদিন নীরা আরিয়া গিয়েছিলেন নেতাজির সঙ্গে দেখা করতে, গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হবে। তার পেছনে আপনার হাজবেন্ড যিনি ছিলেন দাস, মিস্টার দাস, যিনি সিআইডি তে ছিলেন, উনি এসে গেলেন আর গুলি চললো। ওই গুলিতে আমাদের নেতাজি সুভাষ বোসের ড্রাইভারটা আপনার ইনজার্ড হলো। নীরা আরিয়া কি করলেন জানেন? উনি একটা খুকরি নিয়ে নিজের হাজবেন্ড, নিজের সিঁদুরকে শেষ করে দিলেন। আর নীরা আরিয়া তারপর আন্ডামান, নেতাজি অবাক। তারপর ওনার একটা শাস্তি হলো, উনি আন্ডামানে ছিলেন, আর আন্ডামান থেকে রিলিজ হওয়ার পর উনি একটা ফুল বিক্রি করতেন হায়দ্রাবাদে, নিয়ে মারা গেলেন। এই আমাদের ভারতীয় নারী, যেটা আপনি বলছেন না বারবার, তা আমাদের আজাদ হিন্দ ফৌজের একটা স্টোরি আছে, যার মধ্যে নীরা আরিয়া মতন লোক আছে যারা দেশের জন্য নিজের সিঁদুর দিল। তারপর আমাদের যখন ইন্ডিপেন্ডেন্স পেয়েছি কিছু পায়নি, নেতাজি ওনাকে ওনার আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা চর বানিয়েছিলেন, রাইট? তো আমাদের চর যিনি আছেন, মহিলা আছে, ওদের যোগদান আছে, রাষ্ট্রের জন্য যোগদান আছে। নাও লেটস কাম টু দ্য আইএসআই। এটা প্রথম কেস নয়, এটা প্রথম কেস নয়। ইন্ডিয়ান হাই কমিশন রাওয়ালপিন্ডিতে মাধুরী গুপ্তা, উনি ওখানকার হাই কমিশনের পোস্টেড ছিলেন। ওরা কি করলো, আইএসআই কি করলো, ওকে কাল্টিভেট, বিকজ মাধুরী গুপ্তা একটা সুফি মহিলা ছিলেন, উনি সুফি সাবজেক্টে উনি পিএইচডি করছিলেন। ওনাকে কোন রকমে গিয়ে ড্রাগস খাইয়ে ওনার ছবি নিয়ে ওনাকে ব্ল্যাকমেল করা হতো, আর ওনাকে হানি ট্র্যাপ যেটা আমরা বলছি, ওর মধ্যে ট্র্যাপ করে ওনার থেকে ইন্ডিয়ান হাই কমিশন যেটা আছে আমাদের, ওখান থেকে খবর নিত। দিস ওয়াজ দ্য ফার্স্ট কেস। আর কোথায় জানেন, উনি আসার পর উনি জেলে হলো, আর ওই কোভিড টাইমে উনি মারা গেলেন। ইট ইজ দ্য সেকেন্ড কেস জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রা কাম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। ওর বাবার স্টেটমেন্ট যদি আপনি পড়েন, বাবা বলছেন কি ওর অ্যাকাউন্টে তো কোনো পয়সা নেই, 20,000 না 25,000 টাকা হবে। তার মানে সি ইজ এ মিডল ক্লাস ফ্যামিলি গার্ল। ওকে আইএসআই কাল্টিভেট করলো কি তুমি আমাদেরকে দাও, আমরা জানতে চাই। এরকমই হয়, আগে এরকমই চর তৈরি করা হতো। ওদেরকে বলা হতো কি আমরা একটা, আমি আপনাকে অ্যাকচুয়াল বলে দিচ্ছি, কাঠমান্ডুতে বসে আইএসআই যেটা ছিল, আব্দুল আরশাদ চিমা যে আইসি 814 যেটা কিডন্যাপ করে, কিডন্যাপের মধ্যে অনেক যোগদান ছিল, ও লোক কি বলতো কি আমরা একটা ট্রাভেল এজেন্সির আছে, বই আছে, তোমরা এই খবর দাও কি রকম রোড আছে, কি রকম ব্রিজ আছে, কি রকম আর্মি লোক আছে, কোথায় ট্যাঙ্ক আছে, কোথায় কামান আছে, এরকমই কথা। আর এই জ্যোতি মালহোত্রা সেম কাজটা করলো। ওকে বলা হলো কি তুমি এই সব জায়গায় যাও, তুমি আমাদেরকে রোড কন্ডিশন দাও, তুমি ব্রিজের কন্ডিশন দাও, তুমি অনেক জায়গা কি রকম লোক আছে, লোকের মধ্যে কি ভাবনাটা আছে, এটা তুমি বলো। কাশ্মীরে যদি ইলেকশন টাইমে যদি এই ট্রাভেল ব্লগার্সরা না থাকলে, আমরা বিশ্বকে বলতে পারতাম না কি আমাদের কাশ্মীর যেটা আছে এখন টোটালি পুরো পিসফুল। ব্লগার্স হ্যাভ বিন এমপ্লয়েড,
ওদেরকে এমপ্লয় করা হচ্ছে, আমরাও মানে সব কান্ট্রি এমপ্লয় করছে। দিস ইজ দ্য বেস্ট ওয়ে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আমি তো ব্লগার, কিন্তু এখানে কোথাও তো ইন্টেলিজেন্স ফেলিওর ব্যাপারটা তো এসে যাচ্ছে শ্রীবাস্তব সাহেব, যে আমাদের দেশেই আইএসআই এর গুপ্তচররা যখন নিজেদের ঘাঁটি তৈরি করে ফেলছে, নিজেদের লোক তৈরি করে ফেলছে, সেখানে তো আমাদের ইন্টেলিজেন্স শেয়ার হয়ে যাচ্ছে। এটা তো একটা বড় প্রশ্ন ইন্ডিয়ান সেফটিতে, নিরাপত্তা নিয়ে। এটা ইন্টেলিজেন্স ফেলিওর নয়, যদি ইন্টেলিজেন্স ফেলিওর হলে ও ধরা পড়তো না। কি হয় আমি বলেছি, দেখুন এটা গেম, এটা মাইন্ড গেম। ইন্টেলিজেন্স ইজ আ মাইন্ড গেম। যদি আমরা জানতে পারি যে একজন লোক বারাসাতে ফর এক্সাম্পল তুর্কির একটা এজেন্ট আছে, বসে আছে, আমরাও জানি, ইন্টেলিজেন্স জানে কি ও তুর্কি কাজ করছে, আগে গিয়েছিল বাংলাদেশ থেকে মিডল ইস্ট গিয়ে ওখানকার পাসপোর্ট নিয়ে ও কাজ করছে। ইট ইজ ফ্যাকচুয়াল। আপনাকে বলছি ইন্টেলিজেন্স কি করে, দুটো ওর কাছে অপশন আছে। কেউকে ধরে এন্টায়ার নেটওয়ার্কটা শেষ করে দাও, নালে ওকে নিজে কাল্টিভেট করে কিছুদিন দেখো ওর সঙ্গে আরো আমরা কি জানতে পারি। জ্যোতি মালহোত্রার কেসটা যেটা আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট জানতো, এটা আপনাকে বলে পুরো নেটওয়ার্ক কোথায় কোথায় কি আছে, মানে জাস্ট ওকে ধরার জন্য সময়টা বেছে নিয়েছে। আমি আসবো শ্রীবাস্তব সাহেব, আমার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে, ফিরে আসছি, সঙ্গে থাকুন, এই বিষয়ে আলোচনা নিয়ে থাকবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এই মুহূর্তে একটা খবর এই মুহূর্তে আমাদের কাছে যেটা এলো না বলে পারছি না। পাকিস্তানের সামরিক প্রধান আসিফ মুনির, যাকে প্রমোশন দেওয়া হলো, যে পাকিস্তান ভারতের কাছে প্রত্যাঘাত খাওয়ার পর কি অবস্থা সেখানকার সেই দেশের আমরা সব দেখেছি, জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়া থেকে তাদের এয়ারবেস ধ্বংস হয়ে যাওয়া, সব কিছুর পরেও পাকিস্তানের সামরিক প্রধানের গুরুত্ব বাড়ানোর জন্য তাকে প্রমোশন দিলেন কে? প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কী করা হলো? তাকে ফিল্ড মার্শাল এই পদমর্যাদা দেওয়া হলো। বোঝাই যাচ্ছে যে এখনও পাকিস্তানের মতো দেশ কোনো প্রধানমন্ত্রী চালান না, এখনও সামরিক প্রধানরাই চালান। খুব স্বাভাবিক, আমরা ফিরব। কিন্তু জ্যোতি মালহোত্রা, যার এই বিলাসবহুল জীবনযাপন, তার এই ব্লগিং, তার বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো এবং আইএসআইয়ের সঙ্গে তার যোগ সাজস, যেটা কিন্তু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর বিষয়, কিছুটা ব্যাখ্যা করছিলেন শ্রীবাস্তব সাহেব। ছোট্ট করে শ্রীবাস্তব আপনি বলুন, আমার অনুষ্ঠান শেষ করতে হবে। দেখুন, আমরা যা বলছিলাম বিরতির আগে, আপনি যদি মুম্বাইতে, আমরা যেটা বলি 26/11/2008 মুম্বাই ব্লাস্ট, ওখানে এখন আমাদের যারা যে মেইন প্ল্যানার, ওর নাম আছে ক্যাপ্টেন তাসাবুর রানা, উনি আমাদের কাস্টাডিতে আমেরিকা থেকে এসেছেন। আপনি জানেন উনি কি করতেন? ওনার কাছে ট্রাভেল এজেন্সি ছিল। ক্যাপ্টেন তাসাবুর রানা পাকিস্তান আর্মি এএমসি অফিসার, ও রিজাইন করে আমেরিকাতে আপনার একটা ট্রাভেল এজেন্সি খুলেছিল, আর ওই ট্রাভেল এজেন্সির একটা ব্রাঞ্চ আপনার কি নাম মুম্বাইতে এনেছিল। আর ওই ডেভিড নাম ছিল, ওর নামটা চেঞ্জ করলো এই আপনার ক্যাপ্টেন তাসাবুর রানা। তা আগে যেটা ফিজিক্যাল ছিল, যার মধ্যে আপনার ট্রাভেল একটা এজেন্সি খোলা হতো, একটা হতো কি আমি ট্রাভেল বা স্পোর্টস নিয়ে আমি খেলাধুলা করে আমি লিখছি, এখন এটা ডিজিটাল হয়ে গেছে। আর এই ডিজিটালটা একটা মনে রাখবেন, ও ডিজিটালটা ধরাটা খুব ইজিয়ার, বিকজ এটা আপনি যে জিনিসটা আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে রাখছেন, ওটা তো পুরো সবাই দেখতে পাচ্ছে আর সবাই বুঝতে পারছে। যত কোডেড মেসেজ আপনি পাঠান না কেন, ওটা ডিসাইফার হয়ে যায়, বিকজ অ্যাট দ্য এন্ড স্টেট আর এটা যারা পাঠাচ্ছে ওর মধ্যে যা রিলেশন কমিউনিকেশন হচ্ছে, দ্যাট ইজ ফিঙ্গারপ্রিন্টেড, দ্য ফুটপ্রিন্টস আর দেয়ার। তাই জন্যে এই জ্যোতি মালহোত্রার সঙ্গে কত লোক, 12 জন থেকে বেশি লোক ধরা পড়েছে, আর পুরো নেটওয়ার্ক যেটা ছিল ওটা শেষ করে দেওয়া হয়েছে, কেবল আর নয়। এন্ড উই আর ইন আ ভেরি স্ট্রং পজিশন, এটা আপনাকে বলেছি, এটা কোনো ফেলিয়ার নয়, রাদার ইট ইজ ওয়ান অফ দ্য সাকসেস। যেখানে আমাদের আর একটা দ্বিতীয় জিনিসটা বলি আপনাকে, পাকিস্তান আইএসআই হিন্দু মেয়েদের ফাঁসাচ্ছে, হিন্দু সনাতনী মেয়েদেরকে আইএসআই ফাঁসিয়ে ওদেরকে হানি ট্র্যাপ করে, ওদেরকে ড্রাগস দিয়ে, ওদেরকে পয়সা প্রলোভন দিয়ে, ওদেরকে মিথ্যা কথা বলে ওদেরকে এই চরের কাজে আনাচ্ছে। এই মাধুরী গুপ্তা কে, যেটা উনি ছিলেন একটা এমবাসিতে যিনি কাজ করছেন, উনি তো খুব পড়াশোনা করে ড্রাগস দিয়ে। শুনলাম বেশ। সম্বিত, ইন্টেলিজেন্স ফেলিওর বিষয় নয় বলছেন, কিন্তু কোথাও মনে হচ্ছে যে আমাদের দেশের মধ্যেই যদি শত্রু দেশের চর ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু খুব কঠিন বিষয়। 30 সেকেন্ড সময়। না একদম, যে জায়গাটা দেখুন, হরিয়ানার একটা প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে, এই জ্যোতি মালহোত্রা, তো সেখান থেকে দেখুন ব্লগ তৈরি করে, এটা একটা কোনো ব্যাপার না, এখন করে, কিন্তু এই ব্লগ তৈরি করতে করতে দেশবিরোধী কাজে কখন লিপ্ত হয়ে যায় বলুন তো? যখন তারা দেশের থেকেও নিজেকে বেশি ভাবে এবং নিজের এই খরচা চালানো এবং বিলাসবহুল জীবনযাপন, এই জীবনযাপন করতে গিয়ে কখনো না কখনো তারা এই সব কাজে জড়িত হয়ে পড়ে। তবে ইন্টেলিজেন্ট কখনোই ফেলিওর নয়। বাংলায় একটা কথা আছে না, যতই ঘুরিয়ে রাখ
লাটাই তো ইন্টেলিজেন্সদের হাতে, ঠিক ধরা পড়ে যাবে, এখানে কিছু করতে পারবে না, ও শুধু সামান্য কয়েকটা ক্ষণের ব্যাপার। তাহলে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছিলেন, তাহলে জঙ্গিরা কোথায়, তাহলে কোথাও না কোথাও সেখানে তো ইন্টেলিজেন্সের প্রশ্নটা থেকেই যাচ্ছে, কি বলবে? নিশ্চিত দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ভ্যালিড প্রশ্ন করেছেন যে যারা ঘটনাটা ঘটিয়েছেন তারা কোথায়, তাদেরকে এলিমিনেট করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এমনটা নয়। আবার উল্টো দিকে আমরা দেখলাম যে সত্যি তো এই ইন্টেলিজেন্সের ফেলিওর নয় ধরেই আমি বলছি, এ পেনিট্রেট করলো কি করে, পাকিস্তান পেনিট্রেট করে হরিয়ানার প্রত্যন্ত গ্রামে একটি মেয়েকে এভাবে ইউজ করলো কেন? আমার মনে হয় যে এটা কখনোই ইন্টেলিজেন্সের সফলতার একটা টেস্টিমোনিয়াল হতে পারে না। নিশ্চিত আমাদের অনেক বেশি আরও সজাগ হতে হবে। আমরা ভারতের নাগরিক হিসাবে শঙ্কিত যে আমাদেরই একজন পাশের একটি মেয়ে যে আমাদের শহর ঘুরে গেছে, ঠিক যেভাবে সে পেহেলগাঁও ঘুরে গেছে সেভাবেই সে দক্ষিণেশ্বর ঘুরে গেছে। তারপরে একজন তৃণমূল ছেড়ে দিন, বিজেপি ছেড়ে দিন, সিপিএম ছেড়ে দিন, সাধারণ মানুষ হিসাবে আমি তো দেশাইবাবু যেখানে বসে আছেন, এক মিনিট, আমি তো ওনার মতো অত এক্সপার্ট নই, কিন্তু সাধারণ মানুষ হিসেবে শঙ্কিত নিশ্চিত। বেশ কেতন, ছোট করে না দেখি, হ্যাঁ বিজেপির নেতারা কি লাটাই নিয়ে সব কথা বলছে, বাংলার আরেকটা কথাও আছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। তো আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্টেলিজেন্স বলে দেশে কিছু নেই, শুধু এসব চলছে। আর একটা ঘটনা, এই যে বিদেশ থেকে, পাকিস্তান থেকে একজনকে মহিলা এসে এখানে কাকে বিয়ে করেছে, তাকে নিয়ে হিন্দি মিডিয়া 1 বছর ধরে দেখাচ্ছে যে বিয়ে করেছে কিভাবে, তাকে নিয়ে কোনো সরকারের মাথা ব্যথা নেই, তাকে নিয়ে সবাই এনজয় করছে, বিনোদনের একটা বিষয় হয়েছে। তো ন্যাশনাল সিকিউরিটি কে নিয়ে বিজেপি বা বর্তমান সরকার কতটা সিরিয়াস, এই ঘটনাগুলো দেখলেই বোঝা যায়। সীমা হাজার নাকি সম্ভবত নাম আছে, এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে, অনেকগুলো উদাহরণ আছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, নাহলে পেহেলগাঁওয়ের মতন একটা জায়গায় আজকে পর্যটকদের উপর কিভাবে পাক মদতপুষ্ট জঙ্গিরা এসে এই ভয়ানক নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে গেল, নাহলে কিন্তু এই প্রশ্ন আসে না। আমি আবার বলছি, হয়তো ভারত প্রত্যাঘাত করেছে, জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, তা সত্ত্বেও এই প্রশ্ন থাকছে। কিন্তু আমাদের আরও সজাগ থাকতে হবে, কারণ আমাদের দেশের নাগরিকরা যদি শত্রু দেশের চর হয়ে কাজ করে, তাহলে কিন্তু সেখানে আরও বড় প্রশ্ন আসবে। আমার মনে হয় আইএসআই বা যাই হোক, ভারতের ইন্টেলিজেন্স নিশ্চয়ই এটা নিয়ে ভাববে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। উপস্থিত সমস্ত দিদি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল টাইম।